রংপুর ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আক্তার হোসেনকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ এবং খুবই বেদনাদায়ক একটা বিষয় আমি সংসদের নজরে আনার জন্য এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনার জন্য উপস্থাপন করছি। আপনারা সকলে জেনে থাকবেন যে বাংলাদেশে হঠাৎই হামের প্রাদুর্ভাব হচ্ছে। আমাদের অসংখ্য শিশু হামে আক্রান্ত হচ্ছেন এবং এখনো পর্যন্ত গত ৩ সপ্তাহে হামে সাসপেক্টেড মৃত্যুর সংখ্যা ১১৫+ এবং কনফার্মড মৃত্যু প্রায় ২০ জনের মতো গত ৩ সপ্তাহেই। এভাবে সারা দেশে হাজার হাজার শিশুরা তারা হামে আক্রান্ত হচ্ছেন। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে গত ৮ বছর যাবত হামের টিকা দেওয়া হয় নাই। এই তথ্যটা আসলে সঠিক তথ্য কিনা সেটা নিয়েও যারা হামের টিকা প্রদান করে থাকেন মাঠ পর্যায়ের কর্মীরা আছেন, তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বা এক ধরনের ভিন্নমত আমরা খেয়াল করেছি। সেক্ষেত্রে যদি হামের টিকা না দেওয়া হয়ে থাকে ২০২৪ বা তার পরবর্তী সময়গুলোতে, সেক্ষেত্রে কেন দ্রুত গতিতে যারা 0 ডোজের শিশুরা ছিলেন তাদেরকে টিকার আওতায় নিয়ে আসা হলো না বা তার জন্য একটা ক্যাম্পেইনের ব্যবস্থা করা হলো না, সেটা আমাদেরকে অবাক করে মাননীয় স্পিকার। সব কিছু মিলিয়ে আমরা প্রথমত আগেই একটা ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছি এবং পরবর্তীতে আমাদের শিশুরা যখন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এসেছেন, আমরা জানি যে হামের চিকিৎসার জন্য আইসোলেশনের প্রয়োজন হয়, কিন্তু আমাদের হসপিটালগুলোতে আইসোলেশন ফ্যাসিলিটিস একেবারেই নাই। উপজেলা পর্যায়ে নাই, জেলা পর্যায়ে নাই, এমনকি যেগুলো আরও বড় বড় হসপিটাল আছে সেই জায়গাগুলোতেও নাই। বিশেষত রাজশাহী অঞ্চলের কথাটা এখন বেশি নজরে আসছে এবং যে আইসিইউ বা এনআইসিইউগুলো প্রয়োজন হয় সেই পর্যাপ্ত আইসিইউ বা এনআইসিইউ এরও ব্যবস্থা নাই। এবং আরেকটা বিষয় খেয়াল করে দেখা গেছে যে আমাদের দেশে হামের টিকা দেওয়া হয় ৯ মাস বয়স থেকে, কিন্তু এখন হামের যারা আক্রান্ত শিশুরা আছেন তারা আসলে ৬ মাস বয়স বা তারও কম বয়স থেকে তারা হামে এটা আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে আমাদের যারা সরকারের চাকরিতে যারা রোগতত্ত্ব বিশারদ যারা আছেন তারা কেন এই বিষয়টা আগে থেকে ফাইন্ড আউট করতে পারলেন না এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না। সেক্ষেত্রে মন্ত্রণালয়ের অধীনে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যেসব কর্মকর্তারা আছেন তাদের ফেইলিওরটা কোথায়, সেই বিষয়গুলো নিয়ে এবং হামের এই প্রাদুর্ভাব মোকাবেলা করে আইসোলেশন ফ্যাসিলিটিস, আইসিইউ ফ্যাসিলিটিস, ডাক্তারদের জন্য সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা গ্রহণ করে হাম বিষয়টাকে একটা তড়িৎ গতিতে সমাধানের দিকে নিয়ে আসার জন্য, আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য, মৃত্যু থেকে বাঁচানোর জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা আছে কিনা এবং সেটা কী ধরনের পরিকল্পনা, সেই বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে নোটিশ প্রদানের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ওনার নোটিশের জবাবে উত্তর দেওয়ার আগে মাননীয় স্পিকার, আমি দু একটি কথা বলতে চাই। মাননীয় সংসদ সদস্য ওনার যে নোটিশটি দিয়েছেন, নোটিশটি উত্থাপন না করে উনি কিন্তু একটা ন্যারেটিভ সাবমিট করেছেন সংসদের সামনে, যেটার জন্য আমার কাছে পর্যাপ্ত উত্তর রয়েছে, যে উত্তরে উনি সন্তুষ্ট হবেন। কিন্তু ওনার নোটিশটা ছিল শুধু উত্থাপনটা করা এই বিষয়টিতে, ওই মিজেলসের ব্যাপারে। যাই হোক, উনি যে প্রশ্নটা, যেই উত্থাপনটা এখন করেছেন, এটা যদি পরবর্তীতে প্রশ্ন আকারে করেন আমি ওনাকে ন্যারেটিভ উত্তর দিয়ে দিব। বর্তমান যে নোটিশটি আমি হাতে পেয়েছি তার উত্তরে মাননীয় স্পিকার আমি জানাচ্ছি, বর্তমানে দেশে বিভিন্ন দুর্গম ও জনবহুল অঞ্চলে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় টিকাদান বঞ্চিত শিশুরা নিউমোনিয়া ও অন্ধত্ব সহ মারাত্মক প্রাণ ঝুঁকিতে রয়েছে। এইটা লিখে উনি নোটিশটা দিয়েছে। মাননীয় স্পিকার, আমি উত্তরটা পড়ে শোনাচ্ছি। মাননীয় সদস্য উত্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য ওনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, অতীতের সরকারগুলির সম্পূর্ণ ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে, সরকারগুলোর বলতে ফ্যাসিস্ট সরকার এবং জাস্ট ইমিডিয়েট পাস্ট যে গভর্নমেন্ট গিয়েছে ওদেরই মিন করতেছি। মাননীয় স্পিকার, ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। দেশের সর্বশেষ হাম
রুবেলার ক্যাম্পেইন 2020 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ 5.5 বছর যাবৎ কোনো ক্যাম্পেইন পরিচালিত হয়নি। মাননীয় স্পিকার, এখানে আপনাকে জানানোর জন্য বলতে চাই, প্রতি 4 বছর পর হাম রিবেলার এই ক্যাম্পেইনটি হওয়ার কথা ছিল প্রতি 4 বছর পর পর। মাননীয় স্পিকার, সেইটা গত 5.5 বছর যাবৎ হয় নাই, ফলে নিউবর্ন বেবি এবং লেফট আউট বেবিজের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, যারা এখন হামে আক্রান্ত হচ্ছে। এছাড়া টিকা ক্রয়, সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনায় পূর্ববর্তী দুটো সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত ও দীর্ঘসূত্রিতার ফলে টিকার মজুতে মারাত্মক সংকট তৈরি হয়। এর পরিণতিতে দেশব্যাপী হামের টিকা সহ আরও 6 ধরনের গুরুত্বপূর্ণ টিকার অভাব দেখা দেয়, যার কারণে বহু শিশু নিয়মিত টিকাদান সেবা থেকে বঞ্চিত হয় এবং সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে পড়ে, যার ফলাফলে বর্তমান সংকট তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, নানা প্রতিকূলতা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্ব, বিচক্ষণতা এবং পরামর্শে আমরা টিকাদান কর্মসূচি জরুরি ভিত্তিতে এগিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা গতকাল 5 এপ্রিল থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু করেছি। প্রথম ধাপে সারা বাংলাদেশের 18টি জেলা এবং 30টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি হাম রিবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছি, যার মধ্যে 5টি স্পটে আমি সহ আমার প্রতিমন্ত্রী সহ আমাদের কর্মকর্তাগণ আমরা সশরীরে হাজির থেকে আমরা সেই কার্যক্রম শুরু করেছি। এই কর্মসূচির আওতায় মাননীয় স্পিকার 6 মাস থেকে 5 বছরের কম বয়সী অর্থাৎ 59 মাস, 1 মাস কম 5 বছর সকল শিশুকে ক্রাশ প্রোগ্রাম হামের টিকা প্রদান করা হচ্ছে। প্রথম ধাপে 12 লক্ষ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, আমাদের জন্য এটা একেবারে ফার্স্ট স্টার্ট। আমরা একটা ব্যর্থতা থেকে নিজেদেরকে নিয়োজিত করে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত বিচক্ষণ নেতৃত্বে টিকাদান কর্মসূচিটা শুরু করে আমাদের একটা সফলতা গতকাল হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল গতকাল 30টি উপজেলায় 76,000 শিশুকে আমরা টিকা দেব। আলহামদুলিল্লাহ মাননীয় স্পিকার, আমরা 73,000 শিশু আমাদের এই আওতায় গতকাল টিকা গ্রহণ করেছে, যা 96% অর্জন আমাদের মন্ত্রণালয়ে। আগামী 12 এপ্রিল হতে মাননীয় স্পিকার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এবং আগামী 3 মে হতে সারা দেশে অবশিষ্ট সিটি কর্পোরেশন ও জেলাগুলিতে আমরা এই জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, টিকাদানের পাশাপাশি আমরা শুধু টিকাদান চালাচ্ছি না, এর পাশাপাশি হামে আক্রান্ত এবং ঝুঁকিতে থাকা শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হচ্ছে গতকাল থেকে। মাননীয় স্পিকার, জরুরি ভিত্তিতে দেশের প্রতিটি জেলায় 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বয়সী শিশুদের জন্য ভিটামিন A ক্যাপসুল 1 লক্ষ ইউনিট অর্থাৎ 7,500 পিস এবং 1 বছর এবং 5 বছরের কম বয়সী শিশুদের জন্য 2 লক্ষ ইউনিট 15,000 পিস করে ভিটামিন A ক্যাপসুল জেলায় বিতরণ করা হচ্ছে, যা আক্রান্ত শিশুদের চিকিৎসায় এই সংকট মোকাবেলার জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য দেশের সকল সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড, যেটা আপনি বলেছেন, আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। আমাদের হাতে মাননীয় স্পিকার, এমন দোয়া করি না যে রুগী বাড়ুক, কিন্তু যতই বাড়ুক না কেন প্রত্যেকটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী হাসপাতালে আরো 250 আইসোলেশন বেড ব্যবস্থা করা হচ্ছে। আমাদের যদি কোনো রুগী আসে, দোয়া করেন যাতে না আসে, আমরা প্রস্তুত আছি। আইসিইউ ইউনিট প্রস্তুত আছে, আমাদের ভেন্টিলেটরও প্রস্তুত আছে। শুধু ভেন্টিলেটর না, আমাদের ICDDR বেড একজন ডাক্তার তাহমিদ উনি অত্যন্ত স্বল্প খরচে, মাত্র 300 টাকা খরচে নতুন অক্সিজেন ইনফ্লো অ্যান্ড আউটফ্লোর একটা মেশিন সিস্টেম আবিষ্কার করেছে, যেটা দিয়ে যে কোনো হাসপাতালে যে কোনো সময় আমরা যে কোনো হামের রুগীকে এখন অক্সিজেন প্রবাহ দিতে পারি লাংয়ের ভিতরে। মাননীয় স্পিকার, ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য দেশের সকল সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড, যেটা আপনি বলেছেন, আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। আমাদের হাতে মাননীয় স্পিকার, এমন দোয়া করি না যে রুগী বাড়ুক, কিন্তু যতই বাড়ুক না কেন
প্রত্যেকটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী হাসপাতালে আরো 250 আইসোলেশন বেড ব্যবস্থা করা হচ্ছে। আমাদের যদি কোনো রোগী আসে দোয়া করেন যাতে না আসে, আমরা প্রস্তুত আছি। আইসিইউ ইউনিট প্রস্তুত আছে, আমাদের ভেন্টিলেটরও প্রস্তুত আছে। শুধু ভেন্টিলেটর না, আমাদের আইসিডিডিআর বেড একজন ডাক্তার তাহমিদ উনি অত্যন্ত স্বল্প খরচে, মাত্র 300 টাকা খরচে নতুন অক্সিজেন ইনফ্লো অ্যান্ড আউটফ্লোর একটা মেশিন মানে সিস্টেম আবিষ্কার করেছে, যেটা দিয়ে যে কোনো হাসপাতালে যে কোনো সময় আমরা যে কোনো হামের রোগীকে এখন অক্সিজেন প্রবাহ দিতে পারি লাংয়ের ভিতরে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সকল স্বাস্থ্যকর্মীদের এই জরুরি অবস্থায় সকল ছুটি বাতিল করা হয়েছে। মাননীয় স্পিকার, ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় নিবিড় মনিটরিং ও তদারকি বৃদ্ধি করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে টিকা ক্রয় কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া উন্নয়ন সহযোগী সংস্থার হু অ্যান্ড ইউনিসেফ ইত্যাদির সাথে সমন্বয় জোরদার করা হয়েছে। আমরা সকল অংশীজনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছি। আজকেও ওয়ার্ল্ড ব্যাংক আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে সকালে মিটিং করেছে। তারা বিভিন্নভাবে এই হামকে মোকাবেলা করার জন্য, এই রিবেলাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা মন্ত্রণালয় থেকে মাননীয় প্রতিমন্ত্রীকে হেড করে আমরা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি ওনাদের সাথে কাজ করার জন্য সচিব আমরা করে দিয়েছি। আরও অনেক গ্র্যান্ট এবং এইডস এই খাতে আমরা পাবো ইনশাল্লাহ। অংশীজনের সঙ্গে সমন্বয় মাধ্যমে আওতায় আসে প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত থাকে। আমরা বিশ্বাস করি এই সমন্বিত ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে অতি দ্রুত হাম সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। পরিশেষে আরও জানাচ্ছি, আমরা করোনাকালীন অব্যয়িত 604 কোটি টাকা দিয়ে আমরা ইউনিসেফ থেকে আরও হামের টিকা এবং অন্যান্য টিকা আমরা কালেকশন করতেছি। ভবিষ্যতে আমাদের কোনো সময় টিকার কোনো আমাদের শর্টেজ পড়বে না। আমরা অলওয়েজ আমাদের হাতে টিকাতে আমরা সমৃদ্ধশীল থাকবো। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। এক্সিলেন্ট, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। টিকাদান কার্যক্রম শুরু করার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি একটা বিষয় একটু জানা রাখার প্রয়োজন যে মাননীয় মন্ত্রী যেভাবে আইসোলেশন ফেসিলিটিস বানানোর কথা বলছেন বা যেভাবে তিনি আইসিইউ এবং এনআইসিইউ এর কথা বলছেন, মাঠের পরিস্থিতি কিন্তু তেমনটা নয়। আমরা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পত্রপত্রিকা মারফত আমরা জানতে পারছি যে অনেকেই হাসপাতালগুলোতে যাচ্ছেন, কিন্তু যাওয়ার পরে তারা আইসোলেশন ফ্যাসিলিটিস পাচ্ছেন না এবং তারা আইসিইউ ফ্যাসিলিটিসও তারা পাচ্ছেন না। এটা কি সরকারের তরফ থেকে বরাদ্দ করা হচ্ছে, কিন্তু হাসপাতালে যারা আছেন তাদের কোনো গাফিলতি বা হাসপাতাল ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা যেটা আছে তার ত্রুটির কারণে এটা হচ্ছে কিনা সে ব্যাপারে মন্ত্রণালয়ের তরফ থেকে মাননীয় মন্ত্রীকে উদ্যোগ গ্রহণ করার জন্য বলছি। আর একটা বিষয় উনি বলেছেন যে করোনার কালীন একটা বাজেট অতিরিক্ত ছিল, যেটা এখন নিয়ে এসে এখানে কাজে লাগানো হচ্ছে, তার জন্য আমরা ধন্যবাদ জানাই। এই বিষয়ে একটা প্রসঙ্গত বিষয় মনে করিয়ে দেওয়া প্রয়োজন। বাংলাদেশে স্বাস্থ্য খাতে যে পরিমাণে বাজেট বরাদ্দ করা হয় সেই পরিমাণে বাজেট কিন্তু ব্যয় করা হয় না। যেমনটা দেখা গেছে যে 2024-25 অর্থ বছরে স্বাস্থ্য খাতে বাজেট ছিল 41,407 কোটি টাকা, সেখানে সংশোধিত বাজেট হয়েছিল 29,782 কোটি টাকা, অর্থাৎ 11,000 কোটি টাকা কিন্তু অব্যবহৃত থেকে গেছে। আবার অপারেশনাল যে বাজেট ছিল সেটা ছিল 19,973 কোটি টাকা এবং সেটা খরচ হয়েছে সংশোধিত আকারে এসেছে 13,603 কোটি টাকা, অর্থাৎ সেখানেও প্রায় 6,000 কোটি টাকা কিন্তু অব্যবহৃত থেকে গেছে। আমাদের মোট বাজেটের মাত্র 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়, জিডিপির যেটা 1%-রও কম, এবং আমাদের আসলে আউট অফ দ্য পকেট, পিপলের পকেট থেকেই প্রায় 70% স্বাস্থ্য খাতে তাদেরকে খরচ করতে হয়। সে ব্যাপারে সামনে বাজেটও আসছে, সেই বাজেটের সময়টাতে এই স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ করা হবে কিনা, এবং যে বাজেট বরাদ্দ করা হয় তার 25%ই যে অব্যবহৃত থেকে যায়, সেই 25% অব্যবহৃত না থেকে আরও বাজেট বৃদ্ধি করে স্বাস্থ্য খাতে আইসোলেশন ফেসিলিটিস, আইসিইউ ফেসিলিটিস এবং অন্যান্য যেসব যন্ত্রপাতিগুলো প্রয়োজন রয়েছে সেগুলোর মজুদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। প্লেন্টি অফ কোয়েশ্চেন্স মাননীয় স্পিকার। নাম্বার 1 যেটা উনি বলেছেন মিডিয়াতে এবং উনি যা জানেন, আমি যা বক্তব্য রেখেছি
সরেজমিনে সেটা পাচ্ছেন না। মাননীয় সংসদ সদস্য, ভালো কাজ আদায় করতে হলে মানুষের উপর কিছু প্রেশার রাখা হয়। আমার মনে হয় মিডিয়া আমাদেরকে ওই প্রেশারটাই রাখছে। আমাদের একটা হসপিটালে আইসোলেশন ওয়ার্ডের কোনো ঘাটতি নেই। আপনাকে আমি অনুরোধ করব, আপনি আমার সাথে কালকে চলেন, কোনটায় দেখবেন প্রত্যেকখানে আমাদের ব্যবস্থা করে রাখা হয়েছে মিজেলস রোগের জন্য। এবং ভেন্টিলেটর আমাদের মন্ত্রণালয়ের রেডি আছে, যখন যেখানে প্রয়োজন আমরা ভেন্টিলেটরও দিয়ে যাচ্ছি। কাজে এই ব্যাপার আপনাকে আমি নিশ্চিত করতে পারি ইনশাল্লাহ আমাদের আইসোলেশন আবার। আপনি রাজশাহীতে খবর নেন, ওইখানেও আমরা গতকাল আলাপ করেছি, আমাদের সব কিছু রেডি আছে। দুই নম্বর যেটা বলেছেন আইসিউর কথা, দেখেন আইসিইউ ইচ্ছা করলে এক্ষুনি করা যায় না। আইসিইউ আমাদের প্রত্যেকটা জায়গায় এই মিজেলস আসার পরে আমরা করেছি। এমনকি আপনাকে বলি 18 ঘন্টায় আইসিইউ ওয়ার্ড আমরা চালু করেছি ইনফেকশাস ডিজিজ সেন্টারে। যখন একটা রোগী মারা গেল মধ্যরাতে, সেখানে আমি, আমার সচিব, আমাদের ডিজি আমরা গিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তদারকি করেছেন, আমরা সেখানে গিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, প্রথম আমি শুনি, আই হার্ড ফ্রম হিম যে একজন রোগী মারা গেছে। কাজে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে ওনার বিচক্ষণতার জন্য। ওখানে গিয়েছি, ওই একটা আইসিইউ ইউনিট যেটা ক্লোজড ছিল, আফটার দ্য ক্লোজার অফ দ্য প্রজেক্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক, that ICU had been closed by World Health Organization. আমরা 18 ঘন্টার ভিতরে ওই আইসিইউ খুলেছি, আমরা অ্যাটাচমেন্টে ডাক্তার দিয়েছি, আমরা নার্স দিয়েছি, আয়া দিয়েছি, অ্যানেস্থেশিয়ার লোক দিয়েছি এবং পরিপূর্ণভাবে চালু করেছি। আপনি জানেন রাজশাহীর কথা, 11 দিনে 33টা বেবি মারা গিয়েছিল। আমরা খবর পাওয়ার পরের দিনের ভিতরে আমরা ভেন্টিলেটর দিয়েছি, আমাদের সচিব, ডিজি সবাই গিয়েছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখে ওইটা আমরা মানে আইসিইউ ইউনিট খুলে আমরা একদম ফুললি ফার্নিশড করেছি। আমাদের রোগী এখন একটা আল্লাহর রহমত কোনো ক্যাজুয়ালিটিস নেই। আরেকটা যেটা বাজেটের কথা বলেছেন, এখনও তো আমরা বাজেট দেইনি মাননীয় সংসদ সদস্য। ওয়েট অ্যান্ড সি হোয়াট উই গিভ, হোয়াট উই স্পেন্ড। Inshallah, transparently, honestly, sincerely, whatever the budget shall be granted by our Honorable Prime Minister and this House, we must spend it on the real grounds of necessity of the health. ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংবিধান সংস্কার, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলা, জুলাই সনদ বাস্তবায়ন করা, গণভোটের অধ্যাদেশ বাস্তবায়ন করা, এই দাবিতে বিরোধী দল এরই মাঝে শনিবার আন্দোলন এক দফা করেছে। গতকালকে এনসিপি সংবাদ সম্মেলন করে বলেছে যে সরকার যদি এগুলো মেনে না নেয় তাহলে তাদেরকে অবৈধ সরকার বলতে বাধ্য হব, স্বৈরাচারী সরকার বলতে বাধ্য হব এবং আন্দোলনে যেতে বাধ্য হব। তার মানে এখনও তারা আন্দোলনে যায়নি। শনিবারে বিশাল শোডাউন করেছে তারা, এবং সেই শোডাউনের জায়গাটা বাইতুল মোকাররমের দক্ষিণ গেট। বাইতুল মোকাররমকে কেন্দ্র করে, জাতীয় মসজিদকে কেন্দ্র করে এই রাজনীতির যে ট্র্যাডিশন, এই ট্র্যাডিশন যদি বিএনপি সরকার থামাতে পারে তাহলে তাদের জন্য একটা বড় কাজ হবে। কারণ মসজিদ রাজনীতির জায়গা না, মসজিদের চত্বর ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড, এটা থামানোর প্রয়োজন খুবই। যেটা আওয়ামী লীগ সরকার, মানে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, ধর্মনিরপেক্ষ সরকার এরকম দাবি করে করেও এই কর্মকাণ্ডগুলো থামাতে পারেনি। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। যে আলোচনায় যেতে চাই সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার, সংবিধান কখনো কখনো 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া, আমরা ক্ষমতায় গেলে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেব, এই বক্তব্যগুলো তো শুনছি। কিন্তু সংসদে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন সংবিধান কখনো সংস্কার করা যায় না। সংবিধান যেটা করা যায় সেটা হচ্ছে সংশোধন করা যায় এবং সংবিধান রহিত করা যায়, সংবিধান বাতিল করে দেওয়া যায়। বিপ্লবী সরকার আসলে কিংবা কোনো একটা সরকার সংবিধান স্থগিত করে দিতে পারে, সংবিধান কখনো সংস্কার করা যায় না। অর্থাৎ এতদিনে বিরোধী দলের যে দাবি সংবিধান সংস্কার এবং প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার যে সংস্কার কমিশনের এত কিছু করলো, সব কিছুকে এক তুড়িতে উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কি হবে তাহলে সংবিধান সংস্কারের? চলুন একটু জেনে দেখি কি বলতে চাইলেন সালাউদ্দিন আহমেদ, বাস্তবতাটা কি দাঁড়াচ্ছে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সংসদে সাফ জানিয়ে দিয়েছেন সংবিধান সংস্কার হয় না। কি বলছেন তিনি? 21 টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সংবিধান কখনো সংস্কার হয় না, সংশোধন হয়। স্বরাষ্ট্রমন্ত্রী, চলুন একটু ভেতরে ঢোকা যাক। তিনি বলছেন সংবিধান কখনো সংস্কার হয় না, বরং এটি রহিত, স্থগিত বা সংশোধন হয় বলে মন্তব্য সালাউদ্দিন আহমেদের। খুবই গুরুত্বপূর্ণ এবং স্পষ্ট কথা। সংবিধান রহিত করা যায়, সংবিধান স্থগিত করা যায়, সংবিধান সংশোধন করা যায়, কিন্তু সংবিধান কখনো সংস্কার করা যায় না। এই বক্তব্যের পরে বিরোধী দলের কি অবস্থা হবে, বিরোধী দল এটাকে কিভাবে রিয়্যাক্ট করবে, সেটা এখন দেখতে বাকি। এই সময় তিনি সংবিধান সংশোধনের জন্য সকল দলের সমন্বয়ে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের অভিপ্রায়কে আমরা সম্মান জানাতে চাই। জুলাইয়ের 24-এর জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের নির্যাসকে আমরা সংবিধানে ধারণ করার অঙ্গীকার করেছি। এটি চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। তবে মনে রাখতে হবে, 71-এর স্বাধীনতার সাথে অন্য কিছুর তুলনা করা যাবে না। খুবই স্পষ্ট, মানে এই জুলাই সনদকে আপনি মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের সঙ্গে তুলনা করবেন, এটা হবে না, এটা করা যাবে না। সালাউদ্দিন আহমেদ বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক লেজিসলেটিভ ফ্রড বা আইনি প্রতারণা করা হয়েছে। হাইকোর্ট ইতিমধ্যে কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছে, বাকি অংশগুলো এই সার্বভৌম সংসদই সিদ্ধান্ত নিয়ে বাতিল বা সংশোধন করবে। বিশেষ করে 5, 6 ও 7 নম্বর তফসিলে যে ভুল ইতিহাস ও তথাকথিত স্বাধীনতার ঘোষণা চাপিয়ে দেওয়া হয়েছিল তা বিলুপ্ত করা হবে। এখানেও ওই স্বাধীনতার ঘোষণার যে ব্যাপারটা সেটা আসছে। স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দিয়েছিলেন, এটা সংবিধানে যে লেখা হয়েছে সেটা বিএনপি সরকার মুছে দিতে চায়। এটাই তো নিয়ম, এটাই তো পরিণতি, বাংলাদেশের রাজনীতির এটাই পরিণতি। বিএনপি সরকার আজকে এসে এটা মুছে দিচ্ছে, আওয়ামী লীগ সরকার এসে আবার আরেকটা এটা মুছে দিয়ে আরেকটা লিখবে। এই ভাঙাগড়ার ব্যাপারগুলোই আমরা দেখে যাব। আমাদের নতুন কিছু দেখার আদতে সৌভাগ্য হবে না। বাংলাদেশের রাজনীতি পরিবর্তন যদি করতে হয় তাহলে এই সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আরেকটা কথা বলতে গিয়ে যেটা বলেছেন যে মেজর জিয়া তৎকালীন স্বাধীনতার ঘোষণা যেটা দিয়েছিলেন সেটা বঙ্গবন্ধুর অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান যেটা বলেছিলেন সেটা অস্বীকার করছি না। এই যে বক্তব্য, আমার মনে হয় যে অস্বীকার করছি না এভাবে না বলে বরং আরও বেশি সুন্দর হবে, সেটা আমরা স্বীকার করছি, সেটাই সত্য, এভাবে বলে রাজনীতির সৌন্দর্যটা যদি আমরা সত্যিই তৈরি করতে পারতাম, যে প্রত্যাশাটা আদতে করার কোনো স্কোপ নেই। কারণ আপনি ওই অন্তর্বর্তী সরকার কিংবা বিএনপি সরকার কাউকে দোষারোপ এককভাবে করতে পারবেন না। এই দায় এবং এই দোষটা আওয়ামী লীগ সরকারেরও, এবং স্বাধীনতার পরে 75 পরবর্তী সময়ে যারা যেভাবে ক্ষমতায় এসেছে তারা সেইভাবে পাঠ্যপুস্তকে তাদের মতো করে ইতিহাস আগামীর প্রজন্মকে পড়িয়েছেন, এবং এই প্রজন্ম যেগুলো বেড়ে উঠেছে স্বাধীনতার পরবর্তী প্রজন্ম, সেই প্রজন্মগুলো সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে বেড়ে উঠতে পারেনি, এটাই, কিংবা তাদেরকে আমরা মানে বড় করে তুলতে পারিনি সঠিক ইতিহাস পড়িয়ে। এটা আমাদের জাতির জন্য একটা দুর্ভাগ্য এবং রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক সরকারগুলোর জন্য একটা দুর্ভাগ্য, যেটা গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জেনজিরা দেশের ইতিহাস ভালো করে জানে না। এই যে না জানা, এই না জানার দায়টা জেনজিদের নয়, এই না জানার কিংবা ভুল জানার, অপতথ্য জানার এই দায়টা রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।